তো লাস্ট এপিসোডে আমরা কথা বলছিলাম আরো স্প্রিং নিয়ে এবং আরো স্প্রিং সম্পর্কে ছোট করে না অল্প সময়ের মধ্যে আমরা কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো এশিয়া স্প্রিং এবং এটা শুরু কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো সেগুলো নিয়ে, এবং আরব স্প্রিং এবং এশিয়া স্প্রিং এর মধ্যে কোনো কানেকশন আছে কি নাই সেটা নিয়ে। আইস্টকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনার হোস্ট আশিক। আমাদের সাথে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবাসা দিন, সাপোর্ট দিন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন, করে আমাদের চ্যানেলকে বড় করুন, যাতে আপনাদের সাথে আমরা আরও থাকতে পারি এবং আপনাদের জন্য আরো নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলতে পারি, নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে পারি। কমেন্ট করে জানান আপনারা কোনো বিষয় আছে কিনা যা নিয়ে আপনারা জানতে চান। শুরু করছি আজকের বিষয়টা নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে এশিয়া প্রশান্ত। এটা শুরুটা হয় 2022 সালে। শ্রীলঙ্কাতে শুরু হয় এবং শ্রীলঙ্কার গভর্নমেন্টের এগেনস্টে সাধারণ মানুষের অনেক বেশি ক্ষোভ, স্পেশালি ইকোনমিক্যালি। ওদের শ্রীলঙ্কান ইকোনমিকে খুব বাজেভাবে হ্যান্ডেল করার কারণে রাজাপাকসে ফ্যামিলির এগেনস্টে বিশাল প্রোটেস্ট নিয়ে শ্রীলঙ্কান জনগণ মাঠে নামে এবং ওই শুরুর কিছুদিনের মধ্যেই মহেন্দ্র রাজাপাকসে, যে কিনা তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, তাকে সে রিজাইন করলেও মানুষজন অতটা খুশি ছিল না, কারণ সবাই চিন্তা করতেছিল যে না ঠিক আছে, মহেন্দ্র রাজাপাকসে যদি ক্ষমতা থেকে নেমে যায় তাহলে সবকিছু ঠিক আছে। কিন্তু আসল সমস্যাটা ছিল যে ওরা চাইতেছিল যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, যে কিনা মহেন্দ্র রাজাপাকসেরই ভাই, সে পদত্যাগ করুক এবং পুরো রিজিম যেন একসাথে নেমে যায়। তো শ্রীলঙ্কার মানুষজন তখন অনেক বেশি বিরক্ত, অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভুগছিল তাদের ইকোনমি নিয়ে, তাদের দেশ যেভাবে নিচের দিকে যাচ্ছে সেটা নিয়ে। কিন্তু ওই সময়টাতে একটা ফ্যামিলি পার্সোনালি ইজ গেটিং বেনিফিটেড ফ্রম অল অফ ইট, এবং সেই জন্য তারা বিশাল এক আপরাইজিং হয়ে যায় শ্রীলঙ্কাতে। এবং সেই আপরাইজিং থেকে এই রাজাপাকসে ফ্যামিলি হোম, মন্ত্রীদের ফ্যামিলি হোম এগুলোতে আগুন দিয়ে তাদেরকে মোটামুটি দেশ ছাড়া করে ফেলে। এবং এর পরই একটা মাস রেজিগনেশন চলে আসে। গোটাবায়া রাজাপাকসে, মহেন্দ্র রাজাপাকসে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর থেকে শুরু করে 50 জন এমপি, এরা সব একসাথে পদত্যাগ করে, দেশ ছেড়ে চলে যায়। এবং এরপরে ওই একই বছরে সেপ্টেম্বরের দিকে ওরা আবার দেশে ফেরত আসে। ঠিক এই সময়ে রনিল উইকমেরেসিংহে ওই সময় ইলেক্টেড হয়ে ক্ষমতা নিয়ে নেয়। তো এই ছিল শ্রীলঙ্কান আপরাইজিং। শ্রীলঙ্কান আপরাইজিং এর পরে আগের যে সিচুয়েশন ছিল, ইকোনমিক্যালি দে আর ইন এ রিয়েলি ব্যাড সিচুয়েশন। পুরো দেশ ফল অফ করছিল, ইকোনমি খুব বাজে একটা সিচুয়েশনে পৌঁছে গেছিল, যেখান থেকে এখন ওরা আবার উঠে দাঁড়াচ্ছে। 2022-এর ঘটনার পরে 2025 গত 2-3 বছরে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি একটা রাইজিং এর দিকে আছে, and which is great. তারপরে হলো 2024-এর অগাস্টে বাংলাদেশ। সো বাংলাদেশের এই আপরাইজিংটা শুরু হয় 2024 সালের অগাস্ট মাসে, এবং এটা আসলে শুরু হয় একটা কোটা বেসড আন্দোলন নিয়ে। যে কোটা বেসড আন্দোলনটা ছিল যে বাংলাদেশে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ ছিল এবং এই মুক্তিযোদ্ধা ফ্যামিলি এবং তাদের নাতিপুতি, জেনারেশন বাই জেনারেশন, এরা সবাই বেনিফিটেড পাচ্ছিল ওই কোটাটার কারণে। এবং ওই কোটার পাশাপাশি আরেকটা বিষয় ছিল যে আরও বেশ কিছু কোটা ছিল, উপজাতি কোটা, ডিসেবল কোটা, এই ধরনের বিভিন্ন কোটা মিলে তো যে কোনো সরকারি চাকরিতেই অলমোস্ট 51% কোটাতেই চলে যাইতো, তাহলে থাকতো 49%। সো সবাই 2018 থেকে এই আন্দোলন শুরু হয়। 2018-তে যখন প্রথম আন্দোলন শুরু হয়, তখন এই আন্দোলনের এগেনস্টেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দেয়। তো কোটা বাতিল করে দেওয়ার পর তার কয়েক বছর পরে আই থিঙ্ক মুক্তিযুদ্ধের ফ্যামিলিরা আবার এটাকে নিয়ে হাইকোর্টে রিট করার পরে হাইকোর্ট এটার এগেনস্টে রুলস দেয়। সো কোটা আবার চলে আসে, যে না এখন কোটা আবার ফেরত আসছে। সো কোটা যখন ফেরত আসে তখন এই আন্দোলনটা আবার বড় হয়। তো আন্দোলনটা আসলে এর চেয়ে বড় হইতো না, ওইখানেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারতো। সমস্যাটা হয় যখন শেখ হাসিনা চায়না থেকে ভিজিট করে এসে একটা সংবাদ সম্মেলনে কোনো একটা কোয়েশ্চেনের এগেনস্টে উনি বলেছিল যে তো আমি কি রাজাকারের নাতিপুতিদের দিব না আমি আমার মুক্তিযোদ্ধার নাতিপুতিদের দেবো, বা এই টাইপের একটা কথা বলছিল। এবং এই কথাতে সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন মাঠে নেমে পড়ে এবং তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবং ওখান থেকেই শুরু হয় মূলত মানে
এই আন্দোলনের মূল খেলা, প্রধান খেলা। তা আন্দোলনটা এগেন আমি গত এপিসোডের লাস্টের দিকে একটা কথা বলেছিলাম যে কোনো আন্দোলনই আপনি করায় দিতে পারবেন না। এই আন্দোলনগুলো হয় স্বতঃস্ফূর্তভাবে, আন্দোলনগুলো হয় ন্যাচারালি, রাইট? তো এই আন্দোলনটা ন্যাচারালি ছিল বিকজ আমাকে একটা কথা বলছে, সেই কথাটাকে নিয়ে বানায় বলি, চড়ায় বলি, বাড়ায় বলি, কমায় বলি, আমি যেভাবে বলি না কেন আমি আমার মতো রিয়েক্ট করছি। প্রবলেমটা হয় যখন আওয়ামী লীগের যেই ছাত্র দল, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ রয়েছে, সেই ছাত্রলীগের কর্মীরা যখন এই প্রোটেস্টারদের উপরে চড়াও হয় এবং তাদেরকে মারে, তখন আন্দোলন একটা কমপ্লিটলি নতুন ন্যারেটিভ পাওয়া যায় এবং ওই ন্যারেটিভে তখন একটা 7 দফা দাবি চলে আসে এবং ওই দাবির থ্রুতে কিন্তু শেখ হাসিনা কিন্তু ওই মুহূর্তে পুরো বিষয়টাকে কন্ট্রোল আনার চেষ্টা করে এবং একটা সময় এমনও হয়ে যায় যে এই কোটা এটা বাতিল বলে ঘোষণা করা হয়। কিন্তু ওই সময়ের আসলে খেলা অন্যদিকে চলে গেছে। এই মুহূর্তে আর ওই এটা কোটার আন্দোলন ছিল না। এই কোটার আন্দোলনকে এরপরে শুরু হয় 1 দফা দাবি। কিন্তু এর মাঝখানে সরকার সবচেয়ে বড় যে ভুলটা করে 13, 14, 15 তারিখ জুলাই মাসের, বা ইফ আই এম নট রং 14, 15, 16, আই থিঙ্ক এই 3 দিন, আই থিঙ্ক ইটস 14, 15, 16, 3 দিন বাংলাদেশে কোনো রকমের ইন্টারনেট ছিল না। ইন্টারনেট কানেকশন একদমই বন্ধ ছিল এবং ওই সময়টাতে এই 3 দিন বাংলাদেশের কমপ্লিটলি ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। ইন্টারনেট কানেকশন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, মাস কিলিং হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম্বার আছে, বাট সরকারি ভাষ্যমতে এই নাম্বার 1000 থেকে 3000 মানুষের মতো মারা হয়েছে এবং ওই 1 থেকে 3000 স্টুডেন্ট যখন মারা হয় সারা বাংলাদেশ একসাথে আপরাইজ করে, একসাথে। তখন আর কোনো বাহিনী নাই, সব স্টুডেন্ট, বাবা মা, তারপর রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণ সব একত্র হয়ে যায় এবং একত্র হয়ে অগাস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনাকে বাধ্য করে পদত্যাগ করার জন্য এবং উনি দেশ ছেড়ে ইন্ডিয়াতে পালায় যায়। তো এইটা হচ্ছে 2024-এর ঘটনা। কিন্তু 2025-এ এসে পরপর দুইটা ঘটনা ঘটে যায়। শুরু হয় একটা হচ্ছে ইন্দোনেশিয়াতে, সেই একই রিজন, ইকোনমিক্যাল ফল আউট, সরকারের গভর্নমেন্টের মধ্যে যারা আছে এখানে মানে এখন একটা হচ্ছে কি যে সবচেয়ে মজার বিষয় হয়ে গেছে কি জানেন, যে আপনি যখন একটা ল্যাভিশ লাইফ লিড করতেছেন, একটা ল্যাভিশ ডিনার করতেছেন, সো সবাই অটোমেটিকলি এই ডিনারগুলো বলেন আর ল্যাভিশ লাইফটা বলেন এটা না ইন্টারনেটে দিয়ে দেয়। ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন বা যেইখানেই বলেন না কিন্তু দিয়ে দেয়। সো ওইখানে দিয়ে দেওয়ার ফলে কি হয় জানেন, মানুষ দেখতেছে। সো মানুষ যখন ওটা দেখতেছে তখন মানুষ চিন্তা করতেছে, ভাই আমি পাই না রাতের বেলা মানে আমি পাই না দিনের মধ্যে একবেলা খাইতে, আমার নাই পরনের কাপড়, আমার নাই এটা, আমার নাই সেটা, অথচ আমার গভর্নমেন্ট প্রধানদের পোলামায়া বা আমার এমপি মিনিস্টারদের ছেলেমেয়েরা ল্যাভিশ লাইফ লিড করতেছে এবং ল্যাভিশ লাইফ লিড করে করে সেটা আবার পোস্টও করতেছে। তাহলে এটা আমার সহ্যটা হবে কেন? আমি তো খাইতে পারতেছি না। এই সিচুয়েশন থেকে ইন্দোনেশিয়াতে আপরাইজিং শুরু হয় এবং ইন্দোনেশিয়ার আপরাইজিং এর না এটা একটা মানে ইন্টারনেটটা যে কত স্ট্রংলি ব্যবহার করা যায় এটার একটা মজার বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার আপরাইজিং। ইন্দোনেশিয়াতে আপরাইজিং হয়েছে, বাট ইন্দোনেশিয়ান যারা আছে এরা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে ওখানে আপরাইজিং মানে ওইখানে ওরা প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে। সো হঠাৎ করে এই প্রোটেস্ট অনেক বড় হয়ে যায়। সো ইন্দোনেশিয়ার যে প্রোটেস্ট শুরু হয় সেই ম্যাক্সিমাম রিজনগুলোই একই ছিল, ওদের ডিপিআর কমে যাওয়া, ওদের পুলিশদের ব্রুটালিটি বেড়ে যাওয়া, তারপর দৈনন্দিন জীবনের নিত্য জীবনের যেই খরচ সেটা বৃদ্ধি পাওয়া, এই সমস্ত বিষয়ের কারণে প্রোটেস্ট হয়। প্রোটেস্ট শুরু হয়, প্রোটেস্টের মধ্য থেকে অনেক প্রোটেস্ট যারা করে প্রোটেস্টারদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, বাট আলটিমেটলি এখান থেকে কোনো রেজাল্ট এখনও আসেনি। বাট ইন্দোনেশিয়ার ইস কনস্ট্যান্ট কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু লাস্ট বাট নট লিস্ট ছিল নেপাল, যেটা রিসেন্টলি ঘটনা, হয়তো 1-2 সপ্তাহ আগের ঘটনা। সো নেপালের যে প্রোটেস্ট ছিল সেটা ছিল গভর্নমেন্ট করাপশন, নেপোটিজম এবং এই সমস্ত বিষয়ের কারণেই শুরুটা হয়েছিল এবং এইটার এই পুরো সংঘাতে যেই পাল ছিল সেখানে হাওয়াটা আসে কখন, যখন গভর্নমেন্ট ওদের প্রাইম মিনিস্টার মিস্টার ওলি সে ডিসাইড করে যে সোশ্যাল মিডিয়া সাইট যে 24-25টা সাইট ছিল সে সবগুলোকে একসাথে ব্যান করে দেয় এক্সেপ্ট টিকটক ছাড়া বাকি সব ব্যান করে দেয়। এখনকার যুগের যেই জেনজি আছে তাদের তো ওরা তো ইন্টারনেটেই বসবাস করে রে বাবা।
সো এইরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত যখন নেয় তার পরের দিন থেকে প্রোটেস্ট শুরু হয়ে যায়। এই প্রোটেস্টের নেতৃত্ব দেয় হচ্ছে হামি নেপাল নামের এক অর্গানাইজেশন, এবং ওখান থেকে মোটামুটি এই সিচুয়েশনটা শুরুর দিকে খুবই শান্তিপূর্ণই ছিল। এখন এই শান্তিপূর্ণ ভার্সনের মধ্যে আবার এই শান্তিপূর্ণ প্রোটেস্টের মধ্যে আবার পরে একটা অনেক বড় ঘটনা ঘটেছে, এবং এখানে 2টা ভার্সন আছে। ভার্সনটার যারা জেনজি প্রোটেস্ট ছিল তাদের ভার্সন হচ্ছে আর আমরা শান্তিপূর্ণভাবে আগে যাচ্ছিলাম, বাট হঠাৎ করে আমাদের উপর পুলিশে হামলা হয়। আর পুলিশের কথা হচ্ছে যে হঠাৎ করে এই প্রোটেস্টের মধ্যে থেকে ভিতরে থেকে কিছু উগ্রবাদী এসে পুলিশদের অ্যাটাক করে এবং সেখানে মারামারি হয়। বাট ঘটনা যেটাই হোক, এটার আলটিমেট ফলাফল হয়েছে ওইখানে ওরা অলমোস্ট 30 জনের মতো সাধারণ নেপালিকে মারা হয়। এবং এই 30 জন সাধারণ নেপালি যখন মারা যায়, হঠাৎ করে পুরো নেপাল একসাথে ইরাপ্ট হয়ে যায়, এবং তারা যত গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, সংসদ ছিল, সব কিছু পুড়িয়ে দেয়। এবং অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা অনেক মন্ত্রীদের ওয়াইফ, তাদের সামনেই মানে মন্ত্রীদেরকে মেরে অলমোস্ট অর্ধনগ্ন করে ছেড়ে দেওয়া হয় রাস্তায়। এবং এর ফলাফলস্বরূপ যেটা হয় যে পুরো গভর্নমেন্ট একসাথে পদত্যাগ করে দেশ ছাড়ে, এবং সুশীল কার্কি নামের এক ভদ্রমহিলা যিনি চিফ জাস্টিস ছিলেন, উনি নেপালের ক্ষমতাশীল প্রধানমন্ত্রী হন। এবং উনি হওয়ার পরপরই যেটা করেছেন সেটা হচ্ছে তারপর আর্মি হেল্প করতে আসে। এবং মজার বিষয় হচ্ছে কি যে এটা হচ্ছে লাস্ট এশিয়ার আপরাইজিং আপাতত। তো এখানে একটা 2টো বিষয় নিয়ে মানে মেইন যে বিষয়টা ছিল যে আরব স্প্রিং এবং এশিয়া স্প্রিংয়ের মধ্যে কানেকশন আছে কিনা। বাট তার আগে আমি একটা প্রেডিকশন করতে চাই। প্রেডিকশনটা হচ্ছে যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়াতেও সেম একটা ঘটনা ঘটবে। ঘটনাটার ফলাফল কী হবে সেটা খুব সম্ভবত আমরা বলতে পারবো না, বা প্রেডিকশন করা যায় যে যদি গভর্নমেন্ট ঠিকঠাক মতো এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারে, দেন হয়তো এটার ফলাফল গভর্নমেন্টের পাশেই থাকবে। কারণ নরেন্দ্র মোদী অলমোস্ট এখন 3rd টার্মের মতো উনি ক্ষমতায় আছেন। তো যেহেতু উনি 3rd টার্মের মতো ক্ষমতায় আছেন, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস গাই টু জাস্ট কিপ আপ হিজ রিজিম ইনট্যাক্ট ফর নাও। কিন্তু রিসেন্টলি অলরেডি ইন্ডিয়াতে বেশ কিছু জায়গায় প্রোটেস্ট শুরু হয়ে গেছে, এবং প্রোটেস্টটা চলতে থাকবে, এবং এটা ভয়াবহ পর্যায়ে যাবে বলে আমার মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা হতেও পারে, নাও হতে পারে। নাও ইম্পর্টেন্ট বিষয় এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে, সেটা হচ্ছে আরব বসন্তের সাথে এশিয়া বসন্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা। আমার কাছে মনে হয় যে এখানে একটা হিউজ রিলেশন রয়েছে। এশিয়া বসন্তটা শুরু হয় 2010 সালের শেষের দিকে, বাট 2008 সালে আমেরিকাতে অর্থনীতি বিশালভাবে ক্রাশ করে, স্পেশালি হাউজিং সেক্টরের কারণে। এবং অর্থনীতি এতটাই ক্রাশ করে যে আমেরিকাতে তখনকার সময় আনএমপ্লয়েড মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পরপরই আমেরিকা অবভিয়াসলি নিজেদের কীভাবে সেই ইকোনমিকে মানে বাড়াবে সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। এবং তাদের ওই সময়টাতে তারপরে হঠাৎ করে 1-1.5 বছর পর থেকেই এই মিডল ইস্টে এত বড় একটা আপরাইজিং হয়ে যাওয়া, লিবিয়ার মতো একটা কান্ট্রি অলমোস্ট ডান হয়ে যাওয়া, যে এইগুলো কোশ্চেন তো থাকেই। আমি কানেকশন করে দিচ্ছি, আপনারা কানেকশনটা করে নেন। আমি সরাসরি কিছু না বললেও ইনডাইরেক্টলি বলছি যে এটার সাথে একটা সম্পর্ক তো ডেফিনেটলি আছে। ফাস্ট ফরওয়ার্ড 2022, শ্রীলঙ্কার বিষয়টা অলমোস্ট ন্যাচারাল ছিল। কিন্তু আপনি যদি অন্যান্য কান্ট্রিগুলো দেখেন, বাংলাদেশের গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টের সাথে কখনোই, স্পেশালি শেখ হাসিনা, কখনোই একমত হতে পারেনি। আর ইন্দোনেশিয়ান গভর্নমেন্টের ব্যাপারে আমি না জানলাম, আমি নেপালি গভর্নমেন্টের কথা যতটুকু জানি, নেপালি গভর্নমেন্ট অলমোস্ট চায়নার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আর ইন্ডিয়া তো অবভিয়াসলি, ইন্ডিয়ার সাথে এখন আমেরিকার একটা টানাপোড়েন চলছে। স্পেশালি ইন্ডিয়া এখন সুপার পাওয়ার হতে যাচ্ছে, হয়ে যাবে খুব শীঘ্রই, এবং এই জিনিসটা আমেরিকা খুব ভালোভাবে যে নিচ্ছেন না সেটা তো বোঝাই যাচ্ছে। সো এই সমস্ত কানেকশনের কারণে হলেও কি আপনার মনে হয় না যে ইন্ডিয়ার যত অ্যালাই ছিল সাউথ এশিয়াতে,
সেটা বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, আর আর পাকিস্তান কখনো অ্যালাউ ছিল না। বাট সাউথ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে বা ধরেন ইন্দোনেশিয়া যদি অ্যালাউ হয়ে থাকে, এই কান্ট্রিগুলোকে যদি একটা আনরেস্ট সিচুয়েশনে নেওয়া যায়, এইখানে বেনিফিটটা কাদের হয় সবচেয়ে বেশি? সো আমার কাছে মনে হয় যে আরব বসন্ত এবং এশিয়া বসন্তের মধ্যে আম অনেক বড় একটা কানেকশন রয়েছে। অনেক বড়, হিউজ একটা কানেকশন রয়েছে। এই কানেকশনটা থাকার মূল যে রিজনটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ইকোনমিক্যাল, জিওপলিটিক্যাল। আর অবভিয়াসলি যখনই প্রোটেস্টগুলো শুরু হয়েছিল, কোনো প্রোটেস্টই বানানো যায় না। কোনো প্রোটেস্ট কখনোই আপনি এভাবে মানে জাস্ট মানে স্ক্রিপ্টেড করতে পারবেন না। আমরা যদি সেই তিউনিসিয়ার কথা চিন্তা করি, মোহাম্মদ বোয়াজিজি ২৬ বছর বয়সী সেই ফুড ভেন্ডর যখন সে নিজের গায়ে আগুন লাগায় দেয়, তখন থেকেই কিন্তু শুরু হয় এই প্রোটেস্ট। বাংলাদেশের প্রোটেস্টের সবচেয়ে আগুনের সবচেয়ে বড় আম গতি পায় যখন আবু সাঈদকে মারা হয়। আবু সাঈদকে যখন মিডিয়ার সামনে গুলি করে মারা হয়, ওখান থেকেই কিন্তু এই প্রোটেস্টটা পুরোপুরি একটা মানে অন্য গতি পেয়ে যায় তখন। আম তারপর আপনার নেপালে যখন ৩০ জনকে মারা হয়, তখন পুরো জেনজি আ পুরো গভর্নমেন্টকে নামায় নিয়ে আসে। তো এগুলো কখনো আপনি আসলে মানে স্ক্রিপ্ট করে আনতে পারবেন না। বাট আপনি কি অস্বীকার করতে পারবেন যে প্রত্যেকটা যে আপরাইজিং হয়েছে, এই আপরাইজিং গুলোকে হঠাৎ করে কেউ হাইজ্যাক করে নিয়ে যায় নাই? অবভিয়াসলি নিয়ে গেছে। আমি অন্যান্য দেশের সম্পর্কে যতটুক বুঝতেছি বা যতটুক জানতেছি, অবভিয়াসলি সেটা তো মানে ন্যাচারাল কজের কারণেই শুরু হইছে। বাট কেউ না কেউ পিছন থেকে তো এই পুরা বিষয়টাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আর আরব বসন্ত থেকে শিখার একটা বিষয় কি জানেন? আরব বসন্ত যেই কারণে শুরু হয়েছিল, সেটা কিন্তু আল্টিমেটলি অ্যাচিভ হয় নাই। আল্টিমেটলি একদমই অ্যাচিভ হয় নাই। অ্যাচিভটা হইছে কি? এক তিউনিসিয়া ছাড়া বাকি কোনোটাতেই অ্যাচিভ হয় নাই। আপনি এশিয়া বসন্তে আসেন, এশিয়া বসন্তে এসে আপনি দেখেন শ্রীলঙ্কাতে হইছে, শ্রীলঙ্কা অলরেডি টেক ওভার করছে শ্রীলঙ্কানরা অলরেডি তাদের দেশকে একটা নতুন পর্যায়ে নিয়ে চলে যাইতেছে। বাংলাদেশে আপরাইজিং হয়ে গেছে ২০২৪ সালে, যেটা ১ বছর হয়ে গেছে। এখন একটা ইলেকশন হবে কি হবে না সেটা নিয়ে একটা মানে বিশাল রকমের টানাপোড়েন চলছে। দেশের মধ্যে কোনো কিছুতেই এখন স্টেবিলিটি নাই, রাইট? আমাদের দেশে তো এখন কোনো রকমের আইন শাসন বলে আছে তা তো মনে হয় না। নেপাল কি হবে সেটা দেখা যাবে খুব শীঘ্রই। মাত্রই তো হলো। ইন্দোনেশিয়াতে তো ওরা গভর্নমেন্টকে উৎখাত করতে পারেনি। সো আল্টিমেটলি সিচুয়েশন হয়ে গেছে কি যে প্রত্যেকটা জায়গাতে যেই রিজন গুলাতে হইছে, যেমন আরবে যখন হইছে তখন তিউনিসিয়াতেই একমাত্র চেঞ্জ হইছে। চেঞ্জটা ফুললি চেঞ্জ হয় নাই। বাট আগের চেয়ে বেটার সিচুয়েশন হইছে। বাকিগুলাতে কিন্তু সেই একই রকম সিচুয়েশন রয়ে গেছে। কিন্তু এশিয়াতে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ছাড়া বাকি কোনো জায়গাতে চেঞ্জ হয় নাই। চেঞ্জ কিন্তু একটা জায়গাতে হইছে। সেটা হইতেছে যে এই সমস্ত আপরাইজিং এ যারা লিডারশিপ পজিশনে আছে, তাদের পকেট কিন্তু ভারী হইছে। তাদের চেঞ্জ হইছে। ঠিক আছে? এরা লাইফে কোথায় ছিল এবং কোথা থেকে এসে কোথায় উঠে গেছে সেটা দেখা যাচ্ছে। বাট আল্টিমেটলি দেশের মানুষের কোনো উন্নতি হইছে? দেশের মানুষের কোনো চেঞ্জ হইছে? ১ বছরে বাংলাদেশে ২০ লাখের উপরে চাকরি গেছে। সেই চাকরিগুলো যে যাদের গেছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা। এই যে মানুষগুলা মানে চাকরি হারাইতেছে, তাদের যে টাকা পয়সা নাই, এরা কিভাবে বাঁচবে? তাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়ে আপনি খাওয়াইতে পারবেন? আমি এই কথাগুলো এইজন্য বলছি যে আপরাইজিং এর এগেইনস্টে গিয়ে আমি কিছু বলতেছি না। আমি বলতেছি যে আপরাইজিং হইছে ভালো কথা। বাট আপরাইজিং থেকে বেনিফিটেড যাদের হওয়ার কথা ছিল, তারা কি বেনিফিটেড হচ্ছে? আর এই যে বসন্ত চলছে, এই বসন্ত চলে কাদের লাভ হচ্ছে? কারা আসলে বেনিফিটেড হচ্ছে? আর কাদের বেনিফিটেড হওয়ার কথা ছিল? আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারছি। আম প্লিজ আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানান। যদি অন্য কোনো বিষয়ে আপনারা চান যে আমি কথা বলি, সেটাও জানান। এই ভিডিওগুলোকে ভালো করার জন্য আর কি করতে হবে সেটাও জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আশিক আপনাদের সাথে আবার পরবর্তী সপ্তাহে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ।